তো তোমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছো যে মোহনবাগান দল তারা কিন্তু নতুন প্লেয়ারকে সই করিয়েছে, নুনো রেইস। তো এই প্লেয়ারটির বিষয়ে যদি কথা বলি, এই প্লেয়ারটির নাম কিন্তু আমরা কিছুদিন আগেই শুনতে পেয়েছিলাম, যেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব অ্যাজ আ রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু মানে আব্দুল কাদেরি, তো তাদের ফরেন প্লেয়ার মোহামেডান স্পোর্টিং ক্লাবের, তো সেই ফরেন প্লেয়ারের কিন্তু বিকল্পে বলতে পারো, কেন কিনা আব্দুল কাদেরি কিন্তু চোট পেয়েছিল। তো চোট পাওয়ার পর অ্যাজ আ রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু শোনা যাচ্ছিল নুনো ডেইজের নাম, এই পর্তুগিজ ডিফেন্ডার। তো এই পর্তুগিজ ডিফেন্ডারের নাম কিন্তু প্রবলভাবে শোনা যাচ্ছিল, 90% কিন্তু কনফার্ম হয়ে গেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব যে এই প্লেয়ারটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু নিজেদের দলে সই করাবে। বাট রাত গাই বাদ গাই এরকমটা বলে না, তো কালকেরই কিন্তু একটা কনফার্মেশন এসছে মোহনবাগানের থেকে, আর এটা কিন্তু একটা শকিং, সবার জন্য, সমর্থকদের জন্য শকিং নিউজ, যে নুনো রেইজকে কিন্তু মোহনবাগান কিন্তু সই করিয়ে নিয়েছে। তো এই সই করার ফলে কিন্তু মোহনবাগানের কাছে প্রচুর পরিমাণে কিন্তু অপশান বেড়েছে বলতে পারো, হোসে মলিনার কাছে অপশান বেড়েছে। আর সত্যি বলতে এটা যে মোহনবাগান হঠাৎ করে যে এই সইটা করিয়েছে এরকমটা কিন্তু কিছুই না। এর আগেও কিন্তু তোমার আইএসএল এ 2 থেকে 3টে ক্লাব তারা কিন্তু ইন্টারেস্টেড ছিল, তার মধ্যে কিন্তু প্রথম কিন্তু মোহনবাগান তারা কিন্তু চেষ্টা করেছিল এই প্লেয়ারটিকে সই করানোর জন্য, তারপরে কিন্তু মুম্বাই সিটি এফসিও কিন্তু ট্রাই করেছিল এই প্লেয়ারটিকে সই করানোর জন্য। তখন কিন্তু কোনো রকমের রেসপন্স পাওয়া যায়নি, কেন কিনা নুনো রেইস কিন্তু ট্রাই করছিল তোমার সৌদি প্রো লিগের মানে সৌদি ক্লাবের কোনো একটা ক্লাবে যেন যেতে পারে, তো সেই জন্য কিন্তু ট্রাই করছিল। বাট সেখানে যখন না হয়, মানে যখন সেখানে হয়নি, তারপর থেকে কিন্তু ফ্রি এজেন্ট হিসাবে কিন্তু নুনো রেইস ছিল। তো তারপরে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের, তো বুঝতেই পারলে এরকম একটা চোটের কারণে কাদিরি বেরিয়ে যাওয়া, তো কাদিরির রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু নুনো রেইসকে কিন্তু সই করানোর চেষ্টা করেছিল। তারপরে মোহনবাগান কিন্তু একটা বেটার ডিল বা হলো বা বেটার অফার দিয়ে কিন্তু নুনো রেইসকে নিজেদের দলে নিয়ে নিয়েছে। আর সত্যি বলতে যেটা বলেছিলাম যে মোহনবাগানের কাছে অপশান বেড়েছে। আর মোহনবাগানের কাছে যদি বলি, সবথেকে ভালো যে বিষয়টা এই প্লেয়ারটির বিষয়, তো এই প্লেয়ারটি কিন্তু সেন্টার ব্যাক প্লাস সিডিএম রোলেও কিন্তু খেলতে পারে, তার সাথে সাথে কিন্তু রাইট ব্যাকেও কিন্তু এই প্লেয়ারটি খেলতে পারে। তো বললেই চলে মোহনবাগানের যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যেটার জন্য আমরা সবাই মিলে কিন্তু বলছিলাম যে আমাদের কিন্তু একটা ফরেন সিডিএম লাগবে, এরকমটা কিন্তু করে করে আমরা কিন্তু মাথা খারাপ করে দিচ্ছিলাম, সবাই দেখছিলে, সবাই সব জায়গাতে কিন্তু একটাই কথা বলছিল যে ফরেন সিডিএম লাগবে। আর অবশেষে কিন্তু তোমাদের কথাটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট শুনেছে, আর সিডিএমটাকে নিয়ে এসছে, একটা ফরেন সিডিএম যে কিন্তু একটা ভার্সাটাইল প্লেয়ার বলতে পারো, সিডিএম খেলতে পারে, সেন্টার ব্যাক প্লাস রাইট ব্যাকেও কিন্তু খেলতে পারে। তো সুতরাং বলাই যেতে পারে ডিফেন্স লাইনে কিন্তু এবার আমাদের একটু হলেও কিন্তু এবার প্রবলেমটা সলভ হলেও হতে পারে। এখন দেখা যাক মলিনা কি করে, যদি এই প্লেয়ারগুলোকে নিয়েও যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু আমাদের কোচ হোসে মলিনার ওপর কিন্তু প্রশ্ন অবশ্যই উঠবে। কেন কিনা তোমার কাছে একটা অপশন বেড়ে যাচ্ছে সিডিএম রোল, যেখানে কিন্তু আমরা আপুইয়াকে দেখেছি, কিন্তু আপুইয়া কিন্তু ফ্রিলি খেলতে পারে না। মুম্বাই সিটি এফসিতে যখন আপুইয়া খেলতো, আর কিন্তু মুম্বাই সিটি এফসিতে যখন আপুইয়া খেলতো, তার পাশে কিন্তু ভ্যান নিফ থেকে শুরু করে আহমেদ জাহু ছিল। আর জাহু বা ভ্যান নিফ থাকার ফলে কিন্তু আপুইয়া ফ্রিলি কিন্তু ওপরে খেলতে পারতো। এটা কিন্তু তোমাদের আমি লাইভেও ডিসকাস করেছিলাম আর ভিডিও মাধ্যমে ডিসকাস করে দিচ্ছি। তো বললেই চলে তোমার যেহেতু নুনো রুইস কিন্তু তোমার মোহনবাগান দলে জয়েন করেছে, তো সিডিএম পজিশনে কিন্তু অভাব হবে না। তার সাথে সাথে কিন্তু আমাদের আপুইয়ার গেম প্লেটাও কিন্তু আমরা দেখতে পাবো। আর ফ্রিলি কিন্তু ওপরে যেতে পারবে, আপুইয়ার কাছে কোনো রকমের চাপ থাকবে না ডিফেন্স লাইনে ডিফেন্স করার জন্য, সে কিন্তু ওপর নিচ করে খেলতে পারবে। বাট এর আগে যখন নুনো রেইস কিন্তু জয়েন করেনি মোহনবাগানে, যখন ছিল না, মানে বা যখন এই ডিলটা যখন শোনা যায়নি, তখন কিন্তু তোমাদের আপুইয়ার ওপর কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হয়ে গেছিলো, কেন কিনা ডিফেন্স ছেড়ে তো উঠতে পারতো না, কেন মানে ডিফেন্স হচ্ছে মেন লাইন। ঠিক আছে, সিডিএম পজিশন তোমার ওখান থেকে যদি তোমার আপুইয়া যদি ওপরে উঠে যেত, তাহলে কিন্তু অ্যাটাকের সময় যে কোনো মুহূর্তে কিন্তু গোল হয়ে যেত, আর আপুইয়াকে সবাই দোষারোপ করতো। তো সুতরাং কিন্তু আপুইয়ার উপর একটা আলাদা প্রেশার কিন্তু পড়েছিল সেই মুহূর্তে। বাট আপাতত মোটামুটি বললে চলে যে 90% থেকে 95% কিন্তু মোহনবাগানের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। আর অনেকজন বলছে যে মানে তোমার টমকে আনরেজিস্টার করে বা বাদ বাকি কামিন্সকে আনরেজিস্টার করে, বাট আপাতত সেরকমটা কিন্তু কিছুই না। এসিএল এর জন্য কিন্তু মেনলি বললেই চলে যে এই প্লেয়ারটিকে তার ভাবনা চিন্তা, এরকম ভাবনা চিন্তা করে কিন্তু এনেছে। আর এটা কিন্তু টমের আগেও কিন্তু এই যে ডিলটা বলো, এই ডিলটা কিন্তু টমের যে সই করিয়েছে আমাদের মোহনবাগান দলে, যে টমের যে সাইনিংটা, এই সাইনিংয়ের আগে কিন্তু নুনো রেইস, তোমার যেটা বললাম মোহনবাগান কিন্তু আগে তোমার সাইন করার দৌড়ে ছিল, বাট যেহেতু তোমার সৌদিতে ওরকম ছিল বলে তাই জন্য টমকে পরবর্তীকালে সই করিয়ে নিয়েছে। তো
এবার দেখার বিষয় যে কাকে রেজিস্টার করে কাকে খেলায় তোমার আইএসএল এর মঞ্চে, বাট এখনো কিন্তু কিছু কনফার্ম না, তো সেইগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের আমি অবশ্যই দেবো। বাট এসিএল এর জন্য কিন্তু একটা ভালো সাইনিং, কেন কিনা ফার্স্ট ম্যাচ যেহেতু রাজস্থানের বিরুদ্ধে আছে আমাদের 18 তারিখ, আজ বাদে কাল বললেই চলে, তো সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকছে না এই প্লেয়ারটি। আর এই প্লেয়ারটি পুরোপুরি এখন অব্দি ফিটনেস মানে ফিট হয়নি, কেন কিনা লাস্ট লাস্ট কিছু দিন মানে বললেই চলে, লাস্ট তোমার যেই ক্লাবের হয়ে খেলেছিল মেলবোর্ন সিটি, তো সেখানে কিন্তু তার চোট ছিল, তো চোটের পর কিন্তু আপাতত যেরকমটা শোনা যাচ্ছে, মার্কাস মার্গোলা টুইট করেছিল যে এই প্লেয়ারটি কিন্তু সুস্থ হতে কিন্তু আপাতত মানে ফিট হতে টিমের সঙ্গে পুরোপুরি ফিট হতে আপাতত 2 থেকে 3 সপ্তাহ লাগবে। তো 2 থেকে 3 সপ্তাহ মানে বুঝতেই পারছো আমাদের ফার্স্ট এফসি ম্যাচে কিন্তু মানে এসিএল ম্যাচে কিন্তু আমরা পাবো না এই প্লেয়ারটিকে। তো পরবর্তীকালে কিন্তু ট্র্যাক্টর বা আমাদের আরেকটা দলের সঙ্গে যে খেলাটা আছে, তো সেই দলের সঙ্গে কিন্তু এই প্লেয়ারটিকে আমরা অবশ্যই পেতে চলেছি। আর অপরদিকে যদি কথা বলো এই প্লেয়ারটির স্ট্যাট, তো স্ট্যাট কিন্তু প্রচুর পরিমাণে মোটামুটি ভালোই আছে। লাস্ট যদি বলি, লাস্ট কিন্তু তার 15টা ম্যাচ খেলেছে, তোমার লাস্ট একদম লাস্ট সিজনের যদি কথা বলি, মেলবোর্ন সিটির হয়ে কিন্তু 15টা ম্যাচ, একটা হলুদ কার্ড প্লাস একটা ইয়েলো কার্ড, মানে তোমার একটা গোল দিয়েছে। তো বুঝতে পারছো ইয়েলো কার্ডের রেশিওটা কিন্তু প্রচুর পরিমাণে কম। আর এছাড়াও তোমার 4টে ম্যাচ এফসি কাপ এফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছিল, 4টে ম্যাচ, তার মধ্যে 2টো হলুদ কার্ড খেয়েছে, বাট সেটা বড় কথা নয়, ডিফেন্ডার হলুদ কার্ড তো সে খেয়েই থাকে, বাট হলুদ কার্ডের লাস্ট 15টা ম্যাচ যদি দেখি ইয়েলো কার্ডের রেশিওটা কিন্তু প্রচুর পরিমাণে কম। তো সুতরাং বলাই যেতে পারে একটা ভালো মতন ডিফেন্ডার সিডিএম এই প্লেয়ারটি। তো তোমাদের কি মতামত এই প্লেয়ারটির স্ট্যাটস দেখে, তোমাদের কি মতামত সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি হয়তো অনেক কটা পয়েন্ট মিস আউট করে গেছি, যদি পয়েন্ট মিস আউট করে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো অল ওভার মোহনবাগানের প্লেয়ার হিসাবে কিন্তু আমি বলবো এখন মোহনবাগান টিমটা কিন্তু পুরোপুরি ফিট হয়ে যেতে পারে, বা মোহনবাগানের প্লেয়িং স্টাইল কিন্তু ভালো হয়ে যেতে পারে। তো এখন দেখার বিষয় কী হয় না হয় সেইগুলো কিন্তু পরবর্তীকালে। তো চলো আজকে এইটুকুনি, আর আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।